with only one sentence, that is sentence of death. দেশের সবচেয়ে ক্ষমতাধর নারী আজ মৃত্যুদণ্ডপ্রাপ্ত। কিন্তু প্রশ্ন হলো, এই রায় কি সত্যিই ন্যায় বিচারের জয়, নাকি রাজনৈতিক প্রতিশোধের আরেক অধ্যায়? আজ আমি চেষ্টা করব পুরো বিষয়টি নিরপেক্ষভাবে তুলে ধরতে, যাতে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারেন এই রায়ে কতটা সঠিক ছিল। বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ড দেশের রাজনীতি এবং বিচার ব্যবস্থায় একটি বড় ঝড় তুলে দিয়েছে। অপরাধ ট্রাইব্যুনাল বলেছে, 2024 সালের রাজনৈতিক সিংহসতার সময় তিনি মানবতা বিরোধী অপরাধ, পরিকল্পিত হত্যা এবং নির্যাতন প্রতিরোধে ব্যর্থতার মতো গুরুতর অভিযোগে দোষী। আদালত 453 পাতার বিশদ রায়ে উল্লেখ করেছে, চাকারপুল এবং আশুলিয়া সহ কয়েকটি স্থানে সামরিক শক্তি, ড্রোন এবং ভারী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছিল, যার ফলে বহু মানুষ নিহত হয়। এই বিচার হয়েছে ইন অ্যাবসেন্সিয়া, অর্থাৎ শেখ হাসিনা আদালতে উপস্থিত ছিলেন না। তিনি ততদিনে ভারতে আশ্রয় নিয়েছিলেন। অনেক ভিকটিম পরিবার বলছে এটা ন্যায় বিচারের জয়, কারণ তারা বছরের পর বছর ধরে অপেক্ষা করেছে কোনো দায়ী ব্যক্তিকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে দেখার। কিন্তু অপরদিকে জাতিসংঘ মানবাধিকার অফিস, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং অনেক আন্তর্জাতিক বিশেষজ্ঞ বলছেন এই বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কতটা ন্যায্য তা নিয়ে গুরুতর প্রশ্ন আছে। কারণ ইন অ্যাবসেন্সিয়া বিচার সবসময় ঝুঁকিপূর্ণ। এতে আসামি পূর্ণভাবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায় না। তাছাড়া মৃত্যুদণ্ড নিজেই মানবাধিকার দৃষ্টিকোণ থেকে বিতর্কিত একটি শাস্তি। একবার কার্যকর হলে ফেরত নেওয়ার কোনো সুযোগ থাকে না। এইখানেই তৈরি হয় আসল দ্বন্দ্ব। এই রায় কি সত্যি ন্যায় বিচারের প্রতিফলন, নাকি রাজনৈতিক পরিবেশ এবং ক্ষমতার পরিবর্তনের প্রভাব এতে কাজ করেছে? অনেক বিশ্লেষক বলছেন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর যে নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে তা এই বিচার এবং রায়ের গতিপথকে প্রভাবিত করেছে। এর ফলে অনেকেই এটিকে বলে বিচারের আড়ালে প্রতিশোধ। আবার অন্য একদল বলছে, ক্ষমতার অপব্যবহারের মতো বড় অপরাধ হলে নেতার পরিচয় নয়, অপরাধটাই বিচার্য হওয়া উচিত। এখন প্রশ্ন হলো, মৃত্যুদণ্ড ছাড়া কি সত্যিই আর কোনো উপায় ছিল না? আন্তর্জাতিক মানবাধিকার বিশেষজ্ঞদের মতে অন্তত 3টি বড় বিকল্প ছিল। প্রথমটি হলো আজীবন কারাদণ্ড। এতে অপরাধের শাস্তি হতো, কিন্তু মৃত্যুদণ্ডের মতো কঠোর এবং চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হতো না। দ্বিতীয় বিকল্প ছিল শেখ হাসিনাকে নিরাপত্তা নিশ্চয়তার মাধ্যমে দেশে ফিরিয়ে এনে সশরীরে বিচার করা। তাতে বিচার আরও স্বচ্ছ এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হতো। তৃতীয় বিকল্প ছিল সত্য ও মীমাংসা কমিশন, যেখানে রাজনৈতিক সিংহসতার প্রকৃত ঘটনা তদন্ত করে সত্য প্রকাশ করা হয়, কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয় না। দক্ষিণ আফ্রিকা থেকে রুয়ান্ডা অনেক দেশই এই পদ্ধতি ব্যবহার করেছে। কিন্তু আদালত বলছে অপরাধ ছিল ব্যাপক, নিষ্ঠুর এবং পরিকল্পিত, তাই সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। তাদের মতে এটি দরকার ছিল একটি বার্তা দেওয়ার জন্য, যাতে ভবিষ্যতে কোনো সরকার ক্ষমতার অপব্যবহার করতে সাহস না পায়। অপরদিকে বিরোধীরা বলছে এটা ছিল রাজনৈতিক হিসাব নিকাশের অংশ, যেখানে বিচার এবং প্রতিশোধের সীমা একে অন্যের সঙ্গে মিলেমিশে গেছে। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে দেশে এবং আন্তর্জাতিকভাবে দ্বিমত তীব্র। একদল বলছে এটাই ছিল ন্যায়, অন্য দল বলছে এটাই ছিল অন্যায়। সত্যিটা হলো, এই রায় বাংলাদেশের রাজনীতিতে একটি বড় মোড় এনে দিয়েছে। ইতিহাস বলবে এটি ন্যায় বিচারের জয় ছিল নাকি অন্যায় বিচারের উদাহরণ, কিন্তু এখনই পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক এবং বিচার ব্যবস্থায় একটি দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। শেষ পর্যন্ত আমরা বলতে পারি, শেখ হাসিনার মৃত্যুদণ্ড একটি আইনি, রাজনৈতিক এবং নৈতিক ত্রিমাত্রিক প্রশ্ন। কেউ এটিকে বিজয় হিসাবে দেখবে, কেউ দেখবে ট্র্যাজেডি হিসাবে। কিন্তু এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে ক্ষমতা যত বড়ই হোক, সময়ের কাছে সবাই দায়বদ্ধ। আর ন্যায় বিচার কাকে বলে সেই সিদ্ধান্ত কোনো আদালত নয়, শেষ পর্যন্ত ইতিহাসই দেয়।